হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নদী। অর্থাৎ নদীর উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ বা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি সেগুলি সম্পর্কে জানবো। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি আমরা দেখতে পাচ্ছি নদীর উচ্চ প্রবাহ, অর্থাৎ নদীর উচ্চ প্রবাহে বা নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে, তাদের কি কার্যকলাপ বা ভূপৃষ্ঠে তারা কি কি ভূমিকা পালন করছে, সেই তথ্যগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে আপনার উপস্থিতি জানাবেন। দেখতে পাচ্ছেন যে নদীর উচ্চ প্রবাহ এর ফলে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয়, যেমন গিরিখাত গিরিখাত তারপরে ক্যানিয়ন, জলপ্রপাত, তারপরে রয়েছে প্লান্স পুল বা প্রপাতকূপ, মন্থকূপ, আবদ্ধ শৈলশিরা, খরস্রোত, এই সমস্ত ভূমিরূপগুলি আমরা নদীর উচ্চ প্রবাহে বা ক্ষয়কার্যের ফলে দেখতে পাই। এবং নদী কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে সে বিষয়গুলিও জানবো। আদর্শ নদী কি বা নদীর উচ্চ গতি কোথা থেকে কোথায় হয়, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উৎস থেকে মোহনা পর্যন্ত নামার যে নদীর নিম্ন গতি। তো মনে রাখবেন যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চ গতি লক্ষ্য করা যায় এবং হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত আমরা দেখতে পাই নদীর মধ্যগতি এবং ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমরা দেখতে পাবো নদীর নিম্ন গতি। এদিকে বঙ্গোপসাগর থেকে আমরা জানি যদি এটা ভারতের ম্যাপ ধরা হয় তাহলে এই পাশে আমরা আরাবিয়ান সি বা আরব সাগর দেখতে পাই, নিচে ভারত মহাসাগর এবং এই পাশে বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগরটাই হচ্ছে নদীর নিম্ন গতি, মনে রাখবেন। এরপরে আমরা জানবো যে কি লেখা আছে। এটুকু অংশ আমরা জানলাম যে প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার, তারপর হরিদ্বার থেকে ধুলিয়ান, ধুলিয়ান থেকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি কোথায়, বঙ্গোপসাগরে। তারপর নদীর যে ক্ষয় কাজ হয় সেটা সম্পর্কে লেখা আছে যে পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়। অর্থাৎ উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি, ক্ষয় কাজ। অবশ্যই এটা মনে রাখবেন, 1 নম্বরের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে ক্লাস 7-এর বই থেকে এটা আমরা আলোচনা করছি। তাহলে 7 ক্লাসের সাথে সাথে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক যারা 2025 সালে দেবে এবং আগামী দিনে দেবে, তোমাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে যে এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে যায়। জানি, কারণ নদী যখন উচ্চ গতিতে ক্ষয় কাজ করে তখন নদী বালিকা আকর বা ছোট ছোট পাথরগুলি উচ্চ গতি থেকে মধ্য গতিতে আস্তে আস্তে নিয়ে আসবে। তো বুঝতেই পারছেন। তারপরে আমরা ক্যানিয়ন বা গিরিখাতের সংজ্ঞা জানবো। কি লেখা আছে যে নদীর স্রোতের সঙ্গে ছোট বড় পাথরগুলি নদী তলায় ধাক্কা খেয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে। উচ্চ প্রবাহে কি নদীর উপনদী কম থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা। ফলে নদীর উপত্যকা খুব চওড়া হয় না, সরু ও গভীর হয়, যা দেখতে ইংরেজি আই বা ভি অক্ষরের মতো। একে গিরিখাত বলে। তো সংজ্ঞাটা এখানে আমরা সঠিকভাবে পাচ্ছি না, তোমরা অবশ্যই এখানে কি লিখবে যে নদী কিভাবে তার কার্যকলাপ সাধন করছে আমরা সহজে সেটা বলতে পারি। যে নদীর পার্বত্য গিরিখাতের সংজ্ঞাটা তোমরা কি বলবে, ভালো করে বলে দিচ্ছি। দেখুন, নদীর পার্বত্য প্রবাহে নদী যখন যায় তখন পার্বত্য প্রবাহী নদী তীব্র ঢালের জন্য স্রোত বেশি হওয়ায় জলস্রোতে নিম্নক্ষয় বৃদ্ধি পায়। জলস্রোতে নিম্নক্ষয়টা বৃদ্ধি পায়, ফলে নদীবক্ষে শিলাখণ্ডের ঘর্ষণে যে ইংরেজি ভি অক্ষরের একটা উপত্যকার সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন ভি অক্ষর, নদী যখন এদিক থেকে যায় তখন এই জায়গাটা ভি অক্ষরের একটা আকৃতি ধারণ করে, যাকে গিরিখাত বলা হয়। উদাহরণস্বরূপ কি লিখবে যে পেরুর এল ক্যানন বা কলকা, খুব সুন্দর উদাহরণ। বা আমরা বলতে পারি চীনের ইচাং নদীর গিরিখাত। এইভাবে তোমরা উদাহরণ দেবে।
2 নম্বরেও আসতে পারে, বা নদীর উচ্চ প্রবাহের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করে 5 নম্বরেও দেওয়ার চান্স আছে। ক্লাস 7 এবং মাধ্যমিকের জন্য অতি গুরুত্বপূর্ণ। 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, প্রপাতকূপ, খরস্রোত, মন্থকূপ, আবদ্ধ ষোলশিরা, এই ভূমিরূপগুলি আসবেই আসবে। তাহলে 7 এর সাথে সাথে 10 ক্লাসকেও এটা অতি গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে আমরা ক্যানিয়ন জানবো, কি বলা হয়েছে যে বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। তাহলে সংজ্ঞাটা এখানে শর্টকাটে বলা আছে, সুন্দরভাবে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গিরিখাতের ছবিটা। গিরিখাতে আমরা কি দেখতে পাচ্ছি যে গিরিখাত এরকম একটা আকার ধারণ করছে। এই যে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি, ছবিটা সহজে তোমরা এঁকে দেবে। এরকম ভাবে একটা আকৃতি ধারণ করলে তারপরে আয় আকৃতির উপত্যকা এরকম ভাবে দিয়ে এরকম ভাবে একটা উপস্থাপন করতে হবে। দেখো, এই যে জলটা যখন পড়বে তাহলে জলটা একটা কি, এটা ইউ অক্ষর দেখা যাচ্ছে, তাহলে এই জলটা সোজা পড়বে। এই অংশটুকু যদি আমরা কেটে নিই তাহলে আয় অক্ষর ধারণ করবে। সেজন্য সংজ্ঞাটা কি বলবো, যে বৃষ্টিহীন শুষ্ক মরু পার্বত্য বা মালভূমি অঞ্চলে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের অভাবে পার্শ্বক্ষয় একেবারেই হয় না। ফলে ওই অঞ্চলের কমলশিলার উপরে খরস্রোত নদী বয়ে গেলে নিম্নক্ষয়ের ফলে খাড়া পাড় বিশিষ্ট যে সংকীর্ণ ও গভীর খাতের সৃষ্টি হয়, যা ইংরেজি আয় অক্ষরের মতো দেখতে, তাকে বলা হয় কি, ক্যানিয়ন। তো এইভাবে তোমরা সংজ্ঞাটা লিখবে এবং উদাহরণটা খুব সুন্দর দেওয়া আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কালোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, খুব সুন্দর, একদম ভালো উদাহরণ রয়েছে। তো এইভাবে সংজ্ঞাটা দেওয়ার পর হালকা করে ছবিটা এইরকম ভাবে দেখিয়ে দিবে তোমরা, আর ক্যানিয়নটা এরকম ভাবে গিরিখাত, ক্যানিয়নের সংজ্ঞা এবং ছবি এবং উদাহরণ স্বরূপ লিখবে। তারপরে ওয়াটারফল বা জলপ্রপাত, জলপ্রপাত সম্পর্কে কি লেখা আছে দেখে নি। এই দেখতে পাচ্ছেন জলপ্রপাতের ছবি, খুব সুন্দর। দার্জিলিং এর বিভিন্ন জায়গায় এই জলপ্রপাত গুলি দেখা যায়, বা বিভিন্ন যেখানেই পাহাড়ি অঞ্চল রয়েছে বা পার্বত্য এলাকা রয়েছে সেখানে আমরা ওয়াটারফল দেখতে পাই। সংজ্ঞায় বলা হয়েছে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদীর নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়, আর নদী শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, একে জলপ্রপাত। এভাবে জলপ্রপাত সৃষ্টি হলে তাকে বলা হয় জলপ্রপাত। তো সংজ্ঞাটি মোটামুটি খুব ভালোই আছে ছোট ক্লাসের জন্য। আর উদাহরণস্বরূপ পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত অবশ্যই মনে রাখবে যে পশ্চিমঘাট পর্বত, এটা যদি ভারতের ম্যাপ হয় তাহলে এই অংশটা হচ্ছে কি পশ্চিমঘাট, যেটা হচ্ছে আমাদের কি তামিলনাড়ু, কর্ণাটক, তারপর দিকে গোয়া, মহারাষ্ট্র, তাহলে এটা পশ্চিমঘাট এলাকা। এই জায়গায় রয়েছে যোগ জলপ্রপাত। তাহলে ভারতের পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত, যার উচ্চতা 260 মিটার, এরকম ভাবে উল্লেখ করে দেবে। এটি ক্লাস 7 এর জন্য এই 3টা ভূমিরূপের আলোচনা করলেই কিন্তু পাস পাওয়া যায়। এবং ক্লাস 10 এর জন্য আরো 2টা অ্যাড করতে হবে, যার নাম হচ্ছে প্লান্সপুল এবং মন্থকূপ, আবদ্ধ ষোলশিরা। তো বুঝতেই পারলেন যে নদীর উচ্চ প্রবাহ কোথা থেকে কোথায় রয়েছে, মধ্যগতি কোথায় রয়েছে, নিম্নগতি কোথায়, সেগুলি আলোচনা করে দেওয়া হলো। এখান থেকে আমরা আদর্শ নদী বলতে পারি যে আদর্শ নদী কাকে বলে, যে নদীর গতিপথে উচ্চ, মধ্য ও নিম্ন গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে আদর্শ নদী বলা হয় বা পবিত্র নদী বলা হয়। যেমন উদাহরণস্বরূপ ভারতের গঙ্গা, তারপর রয়েছে এছাড়াও ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীও হলো পবিত্র বা আদর্শ নদীর উদাহরণ। এখান থেকে এই প্রশ্নটি এসে থাকে যে একটি আদর্শ নদীর উদাহরণ দাও। তো ভারতের গঙ্গা একটি আদর্শ নদী, মনে রাখবেন। এরকম ভাবেই এইটি 5 নম্বরের নোট হিসাবে তোমরা সাজাবে। যদি আসে নদীর উচ্চ প্রবাহের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো, তাহলে এরকম ভাবে লিখে দিয়ে ভূমিকা স্বরূপ তারপরে গিরিখাত পয়েন্ট করবে, গিরিখাত পয়েন্ট করে সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে এবং পাশে ডান পাশে ছবিটা দেওয়ার চেষ্টা করবে। যদি প্রশ্নে ছবি চাই দেবে, না চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই, ফুল মার্কস দিতে বাধ্য। তারপরে ক্যানিয়ন লিখবে, ক্যানিয়নের সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে। তারপরে জলপ্রপাত পয়েন্ট করবে, জলপ্রপাতের সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে এবং ছবিটা দেখতে পাচ্ছ এরকম ভাবে সুন্দর করে নোটে লিখে দেবে। তো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।